আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে দেখব আমাদের এইচএসসি ২৬ ব্যাচের জন্য ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারের লেকচার 5। ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে ভেক্টর চ্যাপ্টারের লেকচার 5-এর উপর পড়াবো। এর আগে ভেক্টর চ্যাপ্টারের 4টা লেকচার হয়েছে, লেকচার 1, 2, 3, 4। সো আমরা শুরুর দিকে আগের লেকচারগুলো একটু রিভিউ করব, তারপর আজকের লেকচারে যাব, ঠিক আছে? সো তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে আসা শুরু করেছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, মেনশন করে দাও, যেন তোমাদের ফ্রেন্ডরা জানতে পারে আজকের লাইভ ক্লাসটা শুরু হয়েছে, ঠিক আছে? এবং আমি একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিই, ওকে, যাতে করে সবাই জানতে পারে ক্লাস শুরু হয়েছে, রাইট? ঠিক আছে, ওকে। সো আমরা আজকে দেখব আমাদের ফিজিক্সের, বলো তো কোন চ্যাপ্টারটা? ভেক্টর চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টারের কত লেকচার দেখবো আজকে? লেকচার 5 দেখবো, ওকে, ঠিক আছে। অনেক অলরেডি চলে এসেছো লাইভে। আমরা একটু আমাদের আজকের লাইভ ক্লাসটা আমাদের গ্রুপে একটু দিয়ে ফেলি, যেন স্টুডেন্টরা দ্রুত লাইভ ক্লাসে জয়েন করতে পারে। আর তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে চলে আসছো, আজকের লেকচারটা লিখে ফেলো। ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের কত দেখব বলো তো? ভেক্টর চ্যাপ্টারের লেকচার 5 দেখব। যারা আগের ক্লাসগুলো করনি, টেনশনের কোনো কারণ নেই, তোমরা আগের ক্লাসগুলো আমাদের পেজের মধ্যে পেয়ে যাবে, পরবর্তীতে তোমরা করে নিতে পারবে, ওকে, ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, তোমাদের অনেক ফ্রেন্ড আছে, সো তোমাদের ফ্রেন্ডদেরকে বলো এই ক্লাসগুলো করে দেখার জন্য। ফিল সায়েন্সে এইচএসসি 26 ব্যাচের জন্য ফ্রি সাইকেল চলছে, সো ফ্রি সাইকেলে তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসটা করে দেখতে বলবে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি আজকে, কেমন? আচ্ছা, সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাসের মাঝখানে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো, ঠিক আছে, ওকে। সো অনেকেই লাইভ ক্লাসে চলে আসা শুরু করেছে, আমরা তাহলে আমাদের ক্লাসটা আস্তে আস্তে শুরু করি, কেমন? ঠিক আছে, তাহলে সো আমি আরেকবার বলছি, আমরা আজকে দেখব ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের লেকচার 5। ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের লেকচার 5টা আজকে দেখব। তোমরা অলরেডি যারা লাইভ ক্লাসে জয়েন করেছো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, যেন তোমাদের ফ্রেন্ডরা জানতে পারে ফিল সায়েন্সের ফ্রি সাইকেল চলছে, ফ্রি লাইভ ক্লাস হচ্ছে, এবং এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডরা যেন করতে পারে, ঠিক আছে? সো ওকে, তাহলে আমরা শুরু করে দিই নাকি? সবাই নিশ্চয়ই লাইভ ক্লাস এতক্ষণে জয়েন করে ফেলেছো এবং আস্তে আস্তে ধীরে ধীরে আসছো, ঠিক আছে। তাহলে আমরা সবাই একটু খাতার উপরে লিখবো, আজকের ক্লাসে যা যা পড়াবো সব কিছু তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা শুরু করি, ওকে, বিসমিল্লাহ। আমরা খাতার উপরে লিখব ভেক্টর লেকচার 5, ভেক্টর লেকচার 5 লিখে ফেলো, খুব ভালোভাবে পুরো ক্লাসটা করবে, ঠিক আছে? আচ্ছা, লিখো ভেক্টর লেকচার 5, ঠিক আছে। আমরা তোমাদেরকে বলেছিলাম আমাদের ভেক্টর চ্যাপ্টারে মোট 7টা টপিক আছে, 7টা টপিক আছে। এই 7টা টপিক শেষ করতে পারলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? তো সেই 7টা টপিক এখানে দেওয়া আছে এবং এই স্লাইড তোমাদেরকে তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে, ওকে। সো আমরা আজকের ক্লাসে যেটা দেখব, আমরা তার আগে বলি গত ক্লাস আমরা কি দেখেছিলাম। তোমরা যারা আমাদের লেকচার 4 করেছো, ভেক্টরের লেকচার 4, লেকচার 4 আমরা অবস্থান ভেক্টরটা পড়িয়েছি, সরণ ভেক্টর পড়িয়েছি, একক ভেক্টর পড়িয়েছি এবং আয়ত একক ভেক্টরটা নিয়ে আলোচনা করেছি এবং এদের উপর আমরা প্র্যাকটিসও করেছি। আজকের ক্লাসে জানো কি করব? আজকের ক্লাসেটা একদম নতুন টপিক শুরু করব। ভাইয়া একদম নতুন টপিক বলতে? হ্যাঁ, একদম নতুন টপিক বলতে যেটা বুঝাচ্ছি, একদম নতুন টপিক বলতে আমাদের আজকের ক্লাসে শুরু হবে টপিক 2। আজকের ক্লাস থেকে আমরা দ্বিতীয় টপিকে চলে এসেছি, টপিক 1 শেষ করে টপিক 2। সো তোমরা সবাই তোমাদের খাতার উপরে লিখে ফেলো ভেক্টর চ্যাপ্টারের দ্বিতীয় টপিক বা টপিক 2, ভেক্টর রাশির যোগ বিয়োগ। আজকের ক্লাস আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু দ্রুত লিখে ফেলো খাতার উপরে টপিক 2, ভেক্টর রাশির যোগ বিয়োগ। আর যারা আগের ক্লাসটা করো নাই, না না না, একদম টেনশনের কোনো কারণ নেই, এই ক্লাসগুলো তোমাদের পেজের মধ্যে রয়ে গেছে, ওকে। সো তোমরা যারা লেকচার 1, 2, 3, 4 করনি, তোমরা এই ক্লাসের পরে যে কোনো সময়
পেজ থেকে আগের ক্লাস করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, আগের ক্লাস যদি না করি তাহলে আজকের ক্লাসটা কি বুঝতে পারবো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবে। আজকের ক্লাসটা একটা নতুন টপিক হওয়ার কারণে আগের টপিকের সাথে রিলেশন খুব বেশি নেই, কাজেই আজকের ক্লাসটা ভালো মতোই বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা দেখি সামনের দিকে যাই। ওকে, সো দেখো যেটা বলছিলাম যে আজকে আমাদের টপিক 2 ভেক্টর রাশির যোগ বিয়োগ। ভেক্টর রাশির যোগ বিয়োগ অর্থাৎ যেটা বোঝাচ্ছে যে আমাকে আমার পরীক্ষায় দুটো ভেক্টর রাশি দেওয়া থাকবে বা দুইয়ের বেশি ভেক্টর রাশি দেওয়া থাকবে, তাদেরকে যোগ করে দেখাতে হবে, বিয়োগ করে দেখাতে হবে, এটাই। সো আমরা কিভাবে সেই কাজটা করতে পারি বলো তো? ভেক্টর রাশির যোগ বিয়োগটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে বলবো। সেটা নিয়ে বলার আগে, ভেক্টর রাশির যোগ বিয়োগ করা এটা নিয়ে বলার আগে আমাদেরকে ভেক্টরের 3টা বেসিক আগে থেকে জানতে হবে। ভাইয়া, ভেক্টরের 3টা বেসিক জানলে কি হবে? ভেক্টরের 3টা বেসিক যদি তুমি জানো তাহলে তুমি খুব সহজে ভেক্টরকে যোগ বিয়োগ করতে পারবে। আচ্ছা, তাহলে ভেক্টরের কয়টি বেসিক আমরা আগে জেনে নিব? 3টি বেসিক আমরা জেনে নিব। অনেকেই হয়তো আমরা জানি, তাহলে একটু রিভিশন হয়ে যাবে। আর আমরা যারা এখনও জানি না ভেক্টরের 3টা বেসিক কী কী, তাহলে আজকের ক্লাসে আমরা সেটা জেনে নেব। ঠিক আছে, তাহলে বলো তো ভেক্টরের বেসিক কয়টা আছে? 3টা আছে। ওকে, তোমরা অনেকেই আছো, ঠিক আছে, তোমাদেরকে থ্যাংক ইউ। তোমরা যারা লাইভ ক্লাসে আছো, কারো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্টের মধ্যে জানাবে, ভাইয়া এই ব্যাপারটা একটু বুঝিয়ে দেন, কিংবা এই ভাবে আমাদের প্রশ্ন আছে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরা বাসায় বসে অনলাইনে ক্লাসগুলো করে নিতে পারে। ঠিক আছে, সো যেটা বলছিলাম, ভেক্টরের 3টা বেসিক আমরা একটা একটা করে দেখব। তোমরা সবার প্রথমে সবাই লিখে ফেলো ভেক্টরের 3টি বেসিক। ভেক্টরের 3টা বেসিক কি কি? প্রথমে হচ্ছে মানের একটা বেসিক আছে, দিকের একটা বেসিক আছে, স্থানান্তরের একটা বেসিক আছে। তাহলে 3টা বেসিকের নামগুলো লিখে ফেলো, মান, দিক, স্থানান্তর। মান, দিক, স্থানান্তর, ভেক্টরের 3টা বেসিক লিখে ফেলো, মান, দিক আর স্থানান্তর। ঠিক আছে, ওকে। এরপর আসো এবার আমরা একটু সামনের দিকে যাই। সো ভেক্টরের 3টি বেসিক কী কী বলো তো? মান, দিক আর স্থানান্তর। মান, দিক আর স্থানান্তর। সবার প্রথমে আমরা আলোচনা করব ভেক্টরের মানের যে বেসিকটা আছে সেটা নিয়ে। সো আসো ভেক্টরের মানের বেসিকটা নিয়ে একটু কথা বলি। নাম্বার 1, মানের ব্যাপারে একটু কথা বলবো। মান, ওকে। ভেক্টরের মান বলতে কি বোঝায় সেটার আগে আমরা একটু ভেক্টর দেখাই তোমাদেরকে। সো এটা হচ্ছে ধরো একটা ভেক্টর। এখন একটা ভেক্টরের ভালো করে খেয়াল করো, একটা ভেক্টরের একটা দৈর্ঘ্য আছে, একটা ভেক্টর কতটা লম্বা, কতটা দীর্ঘ, সেটাই ভেক্টরের মান। ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যটাকে বোঝায়, সেটা আমাকে প্রথমে জানতে হবে। ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যকে বোঝায়। সো ভেক্টরের মান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্য। ওকে, ভেক্টরের মান বলতে ভেক্টরের দৈর্ঘ্যকে বোঝায়, ভেক্টরের দৈর্ঘ্য। সো মনে করো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে ব্যাপারটা বলতে পারি। সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা ভেক্টর আছে যেটা মনে করো 5 মিটার, 5 মিটারের একটা ভেক্টর আমার কাছে আছে, অথবা 5 সেন্টিমিটার বলতে পারি। 5 মিটার বললে হয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, 5 সেন্টিমিটারের একটা ভেক্টর আমার কাছে আছে। তাহলে এই ভেক্টরটার নাম দিলাম এ। মনে করো এ ভেক্টরের মান হচ্ছে 5। তাহলে আমার কাছে যদি আরেকটা ভেক্টর থাকে ঠিক তার অর্ধেক, অর্থাৎ এ ভেক্টরের অর্ধেক একটা ভেক্টর আছে, তাহলে বলো তো এই ভেক্টরের মান কত হবে? এই ভেক্টরটা অর্ধেক মানে 2.5 সেন্টিমিটার, তাহলে এই ভেক্টরের মান হবে 2.5। তাহলে একটা ভেক্টরের দৈর্ঘ্যটাই হচ্ছে ভেক্টরের মান, ভেক্টর কতটা লম্বা সেটাই হচ্ছে ভেক্টরের মান। আমরা যখন বলবো ভেক্টরের মানকে সেম রেখে, এ কথার অর্থ হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যটাকে আমরা সেম রাখবো। ভেক্টরের মান সেম, এ কথার অর্থ হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যটা সেম। ভেক্টরের মান অর্ধেক করা হলো, এ কথার অর্থ হচ্ছে দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হলো। ভেক্টরের মানকে দ্বিগুণ করা হলো, ভেক্টরের মানকে ডাবল করা হলো, ভেক্টরের মানকে দ্বিগুণ করা হলো, এ কথার অর্থ হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিয়েছি। সো ভেক্টরের দৈর্ঘ্য যা হবে সেটাই ভেক্টরের মান। আশা করি ভেক্টরের মানের ব্যাপারে আর কারো কোনো কনফিউশন নেই। যখনই বলবো ভেক্টরের মান বুঝে নিবে ভেক্টরের দৈর্ঘ্য, যখনই বলবো ভেক্টরের মান বুঝে নিবে ভেক্টরের দৈর্ঘ্য। রাইট, ঠিক আছে। এবার চলে আসো সেকেন্ড বেসিক আমরা যাব, ভেক্টরের দিক। আচ্ছা, সো ভেক্টরের দিক এটা খুবই সহজ, আমরা একটু দেখি ভেক্টরের দিক। ওকে, লিখো নাম্বার 2 ভেক্টরের দিক। ভেক্টরের দিক বলতে যেটা বোঝায় দুটো ব্যাপারকে বুঝাবে। একটা হচ্ছে ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, সেটা তো আমরা ভেক্টরের অ্যারো দেখলেই বুঝতে পারি। ভেক্টরের অ্যারোটা যেদিকে যাচ্ছে, ভেক্টরের তীর
ভেক্টরের অ্যারো বা ভেক্টরের তীর যেদিকে যায় সেটাই ভেক্টরের দিক। ধরো আমি বলতে পারি এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, এই ভেক্টরটা কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই ভেক্টরটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, রাইট? ওকে, আরেকটা বিষয়, ভেক্টরের দিক বলতে আরেকটা ব্যাপারকে বোঝায়, সেটা হচ্ছে ভেক্টরটা কত কোণে আছে। কোনটাও কিন্তু একটা ভেক্টরের দিক। যেমন আমি বলতে পারি তোমাকে, দেখো তো, আমি একটা ভেক্টর আঁকলাম, কেমন? আরেকটা ভেক্টর আমি আঁকলাম, ওকে, আরেকটা ভেক্টর আমি আঁকলাম, তিনটা ভেক্টর এঁকে ফেলেছি। এবং ভালো কথা, আমি আরও তিনটা রেখা আঁকলাম, এই এই এই, ঠিক আছে? ওকে, সো আমি এখানে তিনটা রেখা এঁকেছি, একটু ভালো করে খেয়াল করো। ওকে, দেখো আমি বলে দিচ্ছি যে এটা এক্স অক্ষ। এটা কি অক্ষ? এক্স অক্ষ। বলো তো এটা কি অক্ষ? এক্স অক্ষ। ঠিক আছে, সো আমার কাছে ধরো তিনটা ভেক্টর আছে। সো এটা একটু সোজা করে দাও একটু। ওকে, সো এখন এখানে এটা এক্স অক্ষের সাথে, মনে করো এই যে ভেক্টরটা এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। এরপর এটা মনে করো বি ভেক্টর, এটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করেছে। এটা সি ভেক্টর, এটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করেছে। সো এখন আমি যদি বলি যে কোন ভেক্টরটা কোন দিকে আছে, সো তুমি কিভাবে বলবে যে ভেক্টর কোন দিকে আছে? সো আসলে ভেক্টর কোন দিকে আছে সেটা আমরা বলে থাকি কোণের সাপেক্ষে, কোণ দিয়ে আমরা বলে থাকি। আমরা কিন্তু এখন খুব সহজে বলতে পারবো এক্স অক্ষ থেকে 30 ডিগ্রি উপরের দিকে আছে, এক্স অক্ষ থেকে 60 ডিগ্রি উপরের দিকে আছে, এক্স অক্ষ থেকে 90 ডিগ্রি উপরের দিকে আছে। কত কোণে উপরে আছে বা নিচে আছে বা ডানে আছে বা বামে আছে, কোণ 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 কোণ। ভেক্টরের দিক বলতে এই কোণটাকে বোঝায়। তাহলে ভেক্টরের দিক বলতে দুটো জিনিসকে বোঝায়। একটা হচ্ছে ভেক্টরটা কোন দিকে যাচ্ছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা অ্যারো দেখব, ভেক্টরের তীর বা অ্যারোটা কোন দিকে। আরেকটা হচ্ছে ভেক্টরটা কত কোণে আছে, সেটা ভেক্টরের দিক। যখন আমাকে বলা হবে যে ভেক্টরের দিকটাকে সেম রাখা হয়েছে, এ কথার অর্থ হচ্ছে দুটো ভেক্টরের কোণ সেম রাখা হয়েছে, দুটো ভেক্টরের কোণ সেম রাখা হয়েছে। একটা ভেক্টর যদি 60 ডিগ্রিতে থাকে, 60 ডিগ্রিতে থাকে, আর একটা ভেক্টরও 60 ডিগ্রিতে থাকবে। সো এটা হচ্ছে ভেক্টরের কোণের বেসিক বা ভেক্টরের দিকের বেসিক। ভেক্টরের দিকের বেসিকটা বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। সো এবার আসো, এরপর আমরা পরবর্তী যেটা আছে, আমাদের তিনটা বেসিক দেওয়ার কথা ছিল ভেক্টরের, এখন আমরা থার্ড বেসিকে চলে যাব। বলো তো আমাদের থার্ড বেসিকটা কি? থার্ড বেসিকটা হচ্ছে স্থানান্তর। আমরা এখন খুব চমৎকার একটা কাজ করব এবং এই কাজটা আমরা পরবর্তীতে ব্যবহার করব দুটো ভেক্টরকে যোগ বিয়োগ করার কাজে। স্থানান্তরের ইংলিশ টার্মটা আমি লিখে রাখছি, মুভ। স্থানান্তরের ইংলিশ নাম হচ্ছে মুভ, ঠিক আছে? আচ্ছা, খুব ভালোভাবে খেয়াল করো যে কথাটা বলছি। দেখো, স্থানান্তর বলতে বোঝাচ্ছে, ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, লিসেন, তোমার কাছে একটা ভেক্টর আছে। এখন এই ভেক্টরকে তুমি চাচ্ছ একটা জায়গা থেকে সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে যেতে। এমনভাবে একটা ভেক্টরকে তুমি সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাবে যেন তার মান চেঞ্জ না হয়, তার দিক চেঞ্জ না হয়। মান বা দিক চেঞ্জ হলে পুরো ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। ধরো এই ভেক্টরটাকে তুমি বললে এ ভেক্টর, কি বললে? এটা হচ্ছে এ ভেক্টর। এখন এই ভেক্টরটাকে তুমি সরিয়ে এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছ। কিভাবে নিয়ে আসতে চাচ্ছ বলো তো? মান এবং দিক একই রেখে, মান এবং দিক বরাবর ঠিক রেখে। তাহলে কিভাবে আনবে সেটার একটা উপায় আমি বলে দিচ্ছি। প্রথমত ভেক্টরের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা বরাবর রাখতে হবে। ভেক্টরের দৈর্ঘ্য বরাবর রাখার অর্থ হচ্ছে, মান চেঞ্জ করলাম না। আরেকটা হচ্ছে ভেক্টর যত কোণে আছে কোণটা বরাবর রাখতে হবে। তো সবসময় আমাদের কোণ মাপা সম্ভব না, সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সমান্তরাল। কেন? মনে রাখবে যে দুটো সমান্তরাল ভেক্টরের কোণটা কিন্তু সেম থাকে। সমান্তরাল ভেক্টরের কোণ কিন্তু সেম থাকে। সমান্তরাল ভেক্টরের কোণ কি থাকে? সেম থাকে। তাহলে আমরা সমান্তরালে সরালে সেটা কি হয়ে যাবে? সেটা
মান এবং দিকটা সেম থাকবে। ধরো এই ভেক্টরকে সরিয়ে আমি এই জায়গায় নিয়ে এসেছি, এবং কিভাবে নিয়ে আসলাম জানো? প্রথমত দৈর্ঘ্যটাকে সেম রেখেছি, দ্বিতীয়ত হচ্ছে কোণ যেটা ছিল সেই কোণটাকেও আমি সেম রেখেছি, সমান্তরালে নিয়ে এসেছি। তুমি যদি এখন টেস্ট করে দেখো এই ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে সমান্তরাল, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা সমান্তরাল আছে, তাহলে এটা এ ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয় এটাও এ ভেক্টর। এভাবে একটা ভেক্টরকে সরিয়ে নিয়ে আসতে পারি আমরা। সো আমাদের যখনই কোনো ভেক্টরকে সরানো দরকার পড়বে তার দৈর্ঘ্যটাকে সেম রাখবো, তাকে সমান্তরালে নিয়ে আসবো, দৈর্ঘ্যটাকে সেম রাখবো এবং সমান্তরালে নিয়ে আসবো। আরও একভাবে আনা যাবে, সমান্তরাল ছাড়াও একই রেখা বরাবর উপরে নিচে নিয়ে যেতে পারবো আমরা। ধরো এই সেম ভেক্টরটা, হ্যাঁ, এই সেম ভেক্টরটাকে আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, ধরো এই একটা ভেক্টর আছে, এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসলাম একই রেখা বরাবর, এই নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, আর কি করতে পারি? এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, এবং একই রেখা বরাবর আমরা আরও একটা ভেক্টর রাখলাম। দেখো, আমরা যদি কোনো ভেক্টরকে একই রেখা বরাবর, আমি এই রেখাটা আঁকছি, কোনো ভেক্টরকে যদি আমরা একই রেখা বরাবর, হ্যাঁ, একটা হোয়াইট কালারের রেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, হোয়াইট কালারের যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখার উপর এই ভেক্টরগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একই রেখার উপরে ভেক্টরকে যদি আমরা সরাই, সেই ক্ষেত্রে ভেক্টরের দিকটা সেম থাকছে, কোণ সেম, আরেকটা হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্যটা সেম, তাহলে সেই ক্ষেত্রেও ভেক্টরকে সরানো যাবে। তাহলে আমরা তোমাকে যদি বলি এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভেক্টরকে তুমি যদি সরাতে চাও, মান চেঞ্জ না করে, দিক চেঞ্জ না করে, ভেক্টরকে চেঞ্জ না করে, ভেক্টরকে পরিবর্তন না করে, ভেক্টরকে পরিবর্তন না করে, ভেক্টরকে পরিবর্তন না করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হলে আমাকে হয় একই লাইন বরাবর নিয়ে যেতে হবে, হয় একই লাইন বরাবর নিয়ে যেতে হবে, অথবা সমান্তরালে নিয়ে আসতে হবে। অথবা কিভাবে নিয়ে আসতে হবে? সমান্তরালে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি, আমি যদি কোনো ভেক্টরকে কি করতে চাই, আমি যদি কোনো ভেক্টরকে সরাতে চাই, হয় একই লাইন বরাবর উপরে নিচে নিতে পারবো, অথবা সমান্তরালে নিতে পারবো। তবে এখানে কথা আছে, দিকটা সেম রাখতে হবে, দৈর্ঘ্যটা সেম রাখতে হবে, দিক বিপরীত করে দেওয়া যাবে না, তখন ভেক্টরটা বিপরীত হয়ে যাবে। খুবই সিম্পল, তাই না? আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসো। সো এটা হচ্ছে আমাদের স্থানান্তরের বেসিক গেল। তাহলে ভেক্টরকে কিভাবে সরানো যাবে? একই রেখায় অথবা সমান্তরালে আমরা ভেক্টরকে সরাতে পারবো। সো এই কথাটা তো আমরা লিখে দিতে হবে, তাই না? সো আমরা এখন লিখে দিব তোমাদেরকে এই ব্যাপারটা। সবাই একটু লিখো, তাহলে আমি এখানেই লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো সবাই একটু লিখো। আচ্ছা, তাহলে আমরা বলবো কোনো ভেক্টরকে সরানো যাবে যদি, লিখো সবাই, কোনো ভেক্টরকে সরানো যাবে, কোনো ভেক্টরকে সরানো যাবে, কোনো ভেক্টরকে সরানো যাবে যদি তার মান, আচ্ছা বলো তো, মান বলতে কি বোঝাচ্ছি? দৈর্ঘ্য বোঝাচ্ছি, রাইট, তার মান বলতে দৈর্ঘ্যকে বোঝাচ্ছি। এমন আরেকটা কোন জিনিসটা সেম রাখতে হবে? আরেকটা হচ্ছে দিক। এবং দিক বলতে আসলে কোণ বোঝাচ্ছি না, কোণ কিভাবে সেম রাখা যায়? সো আমরা কথাটা লিখে দিলাম, সমরেখ। সমরেখ শব্দের অর্থ একই রেখায়, একই রেখায় সরাতে পারবো, বা সমান্তরাল, সমরেখ বা সমান্তরাল, সমরেখ বা সমান্তরাল। তাহলে দিক একই রাখতে হবে। তাহলে আমরা পুরো লাইনটা আরেকবার পড়ে শোনাই তোমাদেরকে। কোনো ভেক্টরকে সরানো যাবে যদি তার মান, অর্থাৎ তার দৈর্ঘ্যটা এবং দিক, অর্থাৎ সমরেখ বা সমান্তরাল, এটা যদি দিকটা যদি একই রাখি তাহলে একই রাখা হয়। ঠিক আছে, তাহলে তুমি ব্র্যাকেটের এই কথাটা বাদ দিয়ে পড়ো, মান এবং দিক যদি একই রাখা হয়, মান এবং দিক একই রাখা হলে ভেক্টরকে সরানো যাবে। ভেক্টরকে কি করা যাবে বলো তো? ভেক্টরকে সরানো যাবে, ভেক্টরকে সরানো যাবে। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সবাই বুঝতে পেরেছো? একটু জানাও, কমেন্টের মধ্যে জানাও সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। আর তোমরা কারা ক্লাস করছো, কারা ক্লাস করছো না, এটা কিন্তু আমি নোটিশ করছি, হ্যাঁ, আমি কিন্তু ধরবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টরের তিনটা বেসিক চলে গেল, একটা হচ্ছে ভেক্টরের মান, একটা ভেক্টরের দিক, আর একটা ভেক্টরের স্থানান্তর। এখন আমরা এই বেসিকের পরে চলে যাব আজকের ক্লাসের মেইন টপিক, কিভাবে ভেক্টরকে যোগ বিয়োগ করা যায় সেই ব্যাপারে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা দেখি ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য আমাদের 5টা পদ্ধতি আছে।
ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য আমাদের 5টা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কী কী বলো তো? ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাইন সূত্র, লম্বাংশ সূত্র। তাহলে আরেকবার বলবে কি কি আছে বলো তো? ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য নাম্বার 1 ত্রিভুজ সূত্র, নাম্বার 2 বহুভুজ সূত্র, নাম্বার 3 সামান্তরিক সূত্র, নাম্বার 4 সাইন সূত্র, নাম্বার 5 লম্বাংশ সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা ভেক্টরের লব্ধি বের করতে পারি, ভেক্টরকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আচ্ছা ঠিক আছে। সো আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্রটা আজকের ক্লাসে দেখব। তো তোমরা প্রথমে এটা একটু লিখে ফেলো সবাই, ভেক্টরকে যোগ বিয়োগ করার 5টা পদ্ধতি। ভেক্টরকে যোগ বিয়োগ করার 5টা পদ্ধতি লিখে ফেলো। নাম্বার 1 ত্রিভুজ সূত্র, এটা দিয়ে আমরা ভেক্টরকে দুটো ভেক্টর থাকলে তাদেরকে যোগ করতে পারি। বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাইন সূত্র, লম্বাংশ সূত্র। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে পড়াবো এবং কখন কোনটা ব্যবহার করতে পারবো সেটা নিয়েও কথা বলবো। ঠিক আছে? ওকে, সো লিখে ফেলো ভেক্টরকে যোগ বিয়োগ করার জন্য ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, সাইন সূত্র এবং লম্বাংশ সূত্র। ওকে, ঠিক আছে। সো এবার চলে আসো, প্রথমে হচ্ছে ত্রিভুজ সূত্রটা আমরা একটু দেখব, ত্রিভুজ সূত্র কিভাবে আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা লিখব সবাই খাতার উপরে। নাম্বার 1 সাকিব খান, নাকি নাম্বার 1 কি সাকিব খান? না, নাম্বার 1 ত্রিভুজ সূত্র। সো ত্রিভুজ সূত্রটা একটু আমরা ভালো মতো দেখব। তো প্রথমে আমরা ত্রিভুজ সূত্রের সংজ্ঞা লিখে দিব না, মানে ত্রিভুজ সূত্রের ডেফিনেশনে প্রথমে যাব না, আমরা একটু আগে ত্রিভুজ সূত্রটা বুঝে আসি, তারপর আমরা এটা লিখে দিব। তো তোমরা এখন খালি রাখতে পারো পেজ, তোমরা ত্রিভুজ সূত্রের জন্য জায়গাটা খালি রাখবে। ত্রিভুজ সূত্র আমরা পরে লিখব। কতটুকু খালি রাখতে হবে? 4 লাইন বা 5 লাইন খালি রাখলেই হবে। 4 লাইন বা 5 লাইন গ্যাপ দিয়ে তারপরে এবার দেখো আগে আমরা কি করব, ত্রিভুজ সূত্র তোমাদেরকে ভালো মতো বুঝাবো, তারপর ত্রিভুজ সূত্রের সংজ্ঞাটা, ত্রিভুজ সূত্রের যে বিবৃতি সূত্রটা লিখে দিব। তোমরা একটু তাহলে খালি রাখো, গ্যাপ দাও। সো গ্যাপ দাও, আমরা এখানে ফিরে আসবো। কয় লাইন গ্যাপ দেব? 4-5 লাইন। ঠিক আছে, এবার আমরা চলো তাহলে একটু জিনিসটা বুঝাই তোমাদেরকে। ত্রিভুজ সূত্র আমরা আগেই বলেছি যে দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করতে যাব তখন আমাদের ত্রিভুজ সূত্রটা ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা ত্রিভুজ সূত্র দিয়ে দুটো ভেক্টরকে যোগ করতে পারি, তবে এখানে একটা কথা আছে, দুটো ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে থাকতে হবে, একই বিন্দুতে থাকলে কিন্তু হবে না। সেটা একটু আমরা তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, ধরো আমার কাছে এই একটা ভেক্টর আছে, হ্যাঁ, আচ্ছা, ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এবং ধরো আরেকটা ভেক্টর আছে, মনে করো আমার কাছে এই দিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর। আমি নাম দিয়েছি এটা পি ভেক্টর, আর এই ভেক্টরটাকে নাম দিয়েছি কিউ ভেক্টর। তাহলে দেখো এরা কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে আছে, অর্থাৎ এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, হ্যাঁ, ডিফারেন্ট দুটো বিন্দুতে দুটো ভেক্টর আছে, বিচ্ছিন্ন দুটো ভেক্টর, দুটো আলাদা ভেক্টর, তাদেরকে যোগ করতে হবে, যোগ করে যোগফলটা দেখাতে হবে। সো এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রটা ব্যবহার করে আমরা যোগ করতে পারি, তবে 2-এর বেশি থাকলে কিন্তু হবে না। ত্রিভুজ সূত্রটা শুধুমাত্র দুটো ভেক্টর, দুটো বিচ্ছিন্ন ভেক্টর, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর দিকে যোগ করতে ব্যবহার করা হয়। তাহলে শুরুতেই আমরা যে কথাটা লিখব সেটা হচ্ছে, আমরা ত্রিভুজ সূত্রটা কখন ব্যবহার করব, একটা কথা লিখে রাখবো যে দুইটি ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে, দুটি ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে 2-এর অধিক হলে কিন্তু হবে না। ভাইয়া 2-এর অধিক হলে কি করব? তখন 2-এর অধিক হলে বহুভুজ সূত্র ব্যবহার করব, বহুভুজ সূত্র। তাহলে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব দুটি ভেক্টর থাকলে। সো দুটি ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে, দুটি ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে, দুটি ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে আমরা তখন ত্রিভুজ সূত্র ব্যবহার করব। ঠিক আছে, ক্রিয়া করলে ত্রিভুজ সূত্র ব্যবহার করব, ত্রিভুজ সূত্র ব্যবহার করব। ঠিক আছে, সো আবার বলছি, দুটো ভেক্টর ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করলে ত্রিভুজ সূত্রটা আমরা ব্যবহার করব। এখন আমাকে দুটো ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ, এবং আমাকে দেখাতে বলেছে পি এবং কিউ এর যোগফল ভেক্টরটা একে দেখাতে বলেছে। পি ভেক্টর এবং কিউ ভেক্টর তাদেরকে যোগ করেছি, যোগফল ভেক্টরটা আমাকে একে দেখাতে হবে। একটু বলে রাখি, ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বেসিক্যালি একটা চিত্র পাই, অর্থাৎ ত্রিভুজ সূত্রে আমরা কোনো মান বের করি না, ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা একটা চিত্র এঁকে দেখাই, মানে জ্যামিতিক পদ্ধতি বলতে পারি এটাকে, জ্যামিতিক পদ্ধতি। তো তোমাদেরকে আমরা প্রথমে দেখাবো, তারপর নিয়মটা লিখে দিব আর কি, নিয়মটা কিভাবে আসছে সেটা। তো প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, আমার কাছে দুটো ভেক্টর আছে,
আমার কাছে দুটো ভেক্টর আছে, তাদেরকে যোগ করে দেখাতে হবে কিভাবে, ত্রিভুজ সূত্র দিয়ে। তো ত্রিভুজ সূত্র কিভাবে অ্যাপ্লাই করি আমরা সেটা বলছি। প্রথমে একটা ভেক্টরকে আমরা এখানে নিয়ে আসব, মুভ করব। আচ্ছা, তাহলে প্রথমে একটা ভেক্টরকে নিয়ে আসো। হ্যাঁ, আমরা যে কোনো একটা ভেক্টরকে নিয়ে আসলাম। ধরো প্রথম ভেক্টরটাকে আমরা নিয়ে আসলাম, এই ভেক্টরটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমরা এখন প্রথম ভেক্টরটাকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর বা পি ভেক্টর, আমরা নাম দিয়েছি যে এটা প্রথম ভেক্টর। হ্যাঁ, আমরা এটাকে প্রথম ভেক্টর দাবি করছি, সেটাকে আমরা প্রথম ভেক্টর দাবি করছি। সেটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, রাইট? আমরা প্রথম ভেক্টরটাকে নিয়ে এসেছি। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা আগের ক্লাসেও বলেছি, আজকে আবার বলি। ভেক্টরের যেখানে তীর থাকবে, তীর, ভেক্টরে যেখানে অ্যারো থাকবে, অ্যারো বা তীর, সেটাকে আমরা বলি ভেক্টরের মাথা, সেটাকে আমরা বলি ভেক্টরের মাথা। কথাগুলো বারবার বলছি কেন? যাতে তোমার মাথায় সেট হয়ে যায়। একটা কথা, একটা পড়া তুমি যতবার পড়বে, কিংবা আমি যতবার রিভিউ করব, যতবার রিপিট করব, যতবার বলতে থাকবো, তত তোমার মাথায় জিনিসটা বসতে থাকবে, সেট হতে থাকবে। আর না হলে দেখা যাবে যে বারবার তুমি ভুলে যাচ্ছ। সো দেখো, প্রথমবার যখন তোমাকে এই কথাটা বলবো, তোমার কাছে এটা খুবই অপরিচিত, নতুন মনে হবে। এরপর সেকেন্ড টাইম যখন তুমি এটা শুনবে, তোমার কাছে আরেকটু ভালো পরিচিত মনে হবে। এভাবে তুমি যত বারবার শুনতে থাকবে, এটা তোমার কাছে ততটা সহজ, ততটা আত্মস্থ, ততটা পরিচিত মনে হবে। সো বারবার বলতে হয়। সো দেখো, ভেক্টরের যেটা তীর সেটা হচ্ছে ভেক্টরের মাথা, আর যেদিকে তীর নেই সেটা হচ্ছে ভেক্টরের লেজ। এটা হচ্ছে ভেক্টরের লেজ। এবং আমরা মাথাকে যেটা বলছি, ভালো করে খেয়াল করো, আমরা ভেক্টরের মাথাকে বইয়ের ভাষায় বলছি শীর্ষবিন্দু। কি বলছি? শীর্ষবিন্দু বলছি। আর ভেক্টরের লেজকে আমরা বইয়ের ভাষায় বলছি পাদবিন্দু। কি বলছি? পাদবিন্দু। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, ভেক্টরের যেখানে মাথা আছে, তীর আছে, সেটা ভেক্টরের শীর্ষবিন্দু। আর যেখানে ভেক্টরের তীর নেই, অপোজিটটা, সেটাকে বলছি পাদবিন্দু। পাদবিন্দু মানে পায়ের বিন্দু, আর ওটা মাথা, মাথা মানে শীর্ষ। ওকে, ঠিক আছে। সো আমরা শুরু থেকে আরেকবার লিখে দিই তাহলে। আমাদের বলো তো, ভেক্টরের শীর্ষবিন্দু কোনটা আর পাদবিন্দু কোনটা? ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে যেখানে তীর আছে, আর ভেক্টরের পাদবিন্দু হচ্ছে যেখানে তীর নেই। সেটা ভেক্টরের পাদবিন্দু আর এটা ভেক্টরের শীর্ষবিন্দু। ঠিক আছে, এখন আমরা প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজটা বসাবো। প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ বসাবো। তাহলে প্রথম ভেক্টরের মাথা কোনটা? এইটা। এই মাথায় আমরা কি বসাবো? দ্বিতীয় ভেক্টরের লেজ। দ্বিতীয় ভেক্টরটাকে নিয়ে আসো, দ্বিতীয় ভেক্টরটাকে নিয়ে আসলাম, দ্বিতীয় ভেক্টরটাকে নিয়ে আসলাম দ্বিতীয় ভেক্টর। দ্বিতীয় ভেক্টরটাকে নিয়ে এসে প্রথমের মাথায় বসিয়ে দাও। দেখো, প্রথম ভেক্টরের মাথায় যেখানে তীর আছে, সেই মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজকে বসালাম, দ্বিতীয় ভেক্টরের লেজকে বসালাম। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর কিউ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর কিউ। তার লেজ বসালাম, তার মাথা কিন্তু বসায়নি, মাথা না, মাথা লেজ। এতে করে একদম শুরু থেকে একদম শেষ বিন্দু, দেখো তো, একদম শুরু কোথায় করেছিলাম? প্রথম ভেক্টরের পাদবিন্দুতে, মানে প্রথম ভেক্টরের শুরু যেখানে, সেখানে শুরু করেছিলাম। আর একদম শেষ করেছি কোথায়? দ্বিতীয় ভেক্টরের মাথায়, অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে গিয়ে শেষ করেছি। দেখো কিভাবে গিয়েছি, এখান থেকে শুরু করে এদিকে গিয়ে তারপর এদিকে এসেছি। আবার দেখো না, এখান থেকে শুরু করে এদিকে গিয়ে তারপর এদিকে এসেছি। তাহলে এখানে শুরু আর এখানে শেষ। এই একদম শুরু থেকে একদম শেষ, আবার শেষ থেকে শুরু না, শুরু থেকে শেষ। শুরু থেকে শেষ কিভাবে বলো না? শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ। এই শুরু থেকে শেষ একদম, এটা হচ্ছে একদম শুরু, আর এটা হচ্ছে আমাদের একদম শেষ। এই শুরু থেকে শেষের ভেক্টরটাকে যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে যোগফল ভেক্টর। কাজে এই ভেক্টরটাই হচ্ছে আমাদের যোগফল ভেক্টরটা। সো যোগফল ভেক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাবে? একদম শুরু থেকে একদম শেষে যাবে। যোগফল ভেক্টরটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা ভেক্টরকে নিয়ে আসবো। স্টেপ 1, প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ একটি ভেক্টরকে নিয়ে আসা। দ্বিতীয় কাজ কি বলতো? দ্বিতীয় কাজ প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ বসানো। প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ বসানো। তারপরে কাজ কি? তাহলে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেই ভেক্টরটা যাচ্ছে সেটা হবে ভেক্টরের যোগফল, সেটা হবে ভেক্টরের
যোগফল, রাইট? ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এখন কথা হচ্ছে আমরা তোমাদেরকে আগে লিখে দিই এটা, তারপর তোমরা এটা লিখতে পারো, অথবা আগে চিত্র এঁকে ফেলতে পারো তারপর লিখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আগে তোমরা বেটার হয় যে চিত্রটা এঁকে ফেলো, তারপর আমি লিখে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে কখনো তুমি তোমার নোট খাতা দেখলে কিভাবে করেছি এই পদ্ধতিটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? ওকে, সবাই একটু প্রথমে চিত্রটা এঁকে ফেলো, তারপর আমরা তোমাদেরকে এই কিভাবে এই কাজটা করেছি, কিভাবে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেছি সেটা বলে দিব। ঠিক আছে? ওকে, সো বলো তো কী করতে হবে। প্রথমে প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ বসাতে হবে। তবে এখানে অনেকগুলো কথা আছে। কী কথা বলো তো? প্রথমত, আমি যখন একটা ভেক্টরকে নিয়ে আসলাম, আমি তার দৈর্ঘ্যটাকে চেঞ্জ করি নাই। তার দৈর্ঘ্য চেঞ্জ করা যাবে না, ভেক্টরের দৈর্ঘ্য চেঞ্জ করা যাবে না। তারপর তার দিকটা চেঞ্জ করি নাই, অর্থাৎ সমান্তরালে নিয়ে এসেছি, সমান্তরাল। দেখো এই ভেক্টরটা যেদিকে আছে কিউ ভেক্টর, এখানেও কিউ ভেক্টরটা ওই দিকেই আছে। কিউ ভেক্টরের দিক চেঞ্জ করি নাই, মান চেঞ্জ করি নাই। এভাবে তুমি ভেক্টরটাকে নিয়ে আসার পরে প্রথমের মাথায় দ্বিতীয়ের লেজ বসালে একদম শুরু থেকে একদম শেষ হবে ভেক্টরের যোগফল, এবং এটাই হচ্ছে ত্রিভুজ সূত্রের মেইন যে কথা সেটা। আচ্ছা, সো এখন আমরা একটা কাজ করব, এই কথাটাকে একটু লিখে দিব তোমাদেরকে। ওকে, তাহলে চলো একটু আমরা লিখে ফেলি, এই সম্পূর্ণ ব্যাপারটা একটু লিখে ফেলি। ওকে, আচ্ছা, তাহলে বলো তো এখানে কী করেছি। আমরা যেটা লিখব সেটা হচ্ছে প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ বসালে একদম শুরু থেকে একদম শেষ হবে আমাদের যোগফল ভেক্টর। এটা আবার পরীক্ষায় লেখা যাবে না, এটা শুধুমাত্র তুমি যাতে মনে রাখতে পারো সেই জন্য, এটা এক্সামে লেখার জন্য না, এটা তুমি মনে রাখার জন্য পদ্ধতিটা। এক্সামে কোনটা লিখবো আমরা একটু পরে আসছি সেখানে, এক্সামের জন্য একটু পরে আসছি আমরা সেখানে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি সেটা একটু লিখে ফেলি। চলো আমরা লিখব কিভাবে কিভাবে ত্রিভুজ সূত্র দিয়ে কিভাবে ত্রিভুজ সূত্র দিয়ে দুটি ভেক্টর যোগ করব। কিভাবে ত্রিভুজ সূত্র দিয়ে দুটি ভেক্টর যোগ করব। সো লিখে ফেলো কিভাবে ত্রিভুজ সূত্র দিয়ে দুটি ভেক্টর যোগ করব। তাহলে আমাদের কাজ কি? একটি ভেক্টরের মাথায় অপর ভেক্টর, অথবা আমরা একটি না বলে আমরা বলতে পারি প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ। সো প্রথম ভেক্টরের মাথায় কি বলা যাবে? মাথা হচ্ছে আমাদের ভাষা, বইয়ের ভাষা না। বইয়ের ভাষায় আমরা বলবো শীর্ষবিন্দু। সো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, যাদের বুঝতে কষ্ট হবে তারা পাশে মাথা লিখে রাখতে পারো, বাট এক্সামে মাথা লেখা যাবে না। এক্সামে মাথা লেজ এই কথাগুলো বলা যাবে না, কারণ টিচার দেখলে হাসবে মাথা লেজ কেন বলছে। বাট আমরা ভালো বোঝার জন্য এটা ব্যবহার করছি। সো প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের লেজ, না দ্বিতীয় ভেক্টরের লেজ মানে কি? পাদবিন্দু। দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে, পাদবিন্দুর পাশেও লিখে রাখতে পারো লেজ। দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে, তাহলে বলো তো কোনটা যোগফল নির্দেশ করবে? বসালে একদম শুরু থেকে একদম শেষ বিন্দু। হ্যাঁ, একদম শুরু থেকে, একদম শুরু কোনটা? প্রথম ভেক্টরের পাদবিন্দুটা না, একদম শুরু থেকে একদম শেষ বিন্দু। যোগফল ভেক্টরটা নির্দেশ করবে, যোগফল ভেক্টর নির্দেশ করবে, তাহলে যেটা বলছিলাম যে কিভাবে আমরা ত্রিভুজ সূত্র দিয়ে দুটো ভেক্টরকে যোগ করতে পারবো। সো এটার যে অ্যান্সার সেটা হচ্ছে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসালে একদম শুরু থেকে একদম শেষ বিন্দুর দিকে যোগফল ভেক্টর নির্দেশ করবে। সো আমরা সেটাই দেখতে পাচ্ছি, প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ যখন আমরা বসালাম, এই জায়গাটা একটু খেয়াল করো সবাই, প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের লেজ যখন বসালাম একদম শুরু থেকে একদম শেষ বিন্দুটা হচ্ছে যোগফল ভেক্টর। সো এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের ব্যবহার, বাট পরীক্ষায় একটু ডিফারেন্টভাবে আমরা লিখব, বইয়ের ভাষায় লিখব। এখন পরীক্ষায় কী লিখব সেখানে আমরা ফিরে যাব। সো তোমরা যারা এটা লিখতে পারো না একটু লিখে ফেলো, সমস্যা নেই, যাতে করে পরবর্তীতে দেখলে মনে পড়ে যে কীভাবে এই কাজটা আমরা করছি সেটা।
ওকে, সবাই দ্রুত করো, লিখে ফেলো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটু দেখি। তাহলে আমাদেরকে একটু পেছনে আসতে হবে। আমরা যেটা গ্যাপ রেখেছিলাম মনে আছে তো, ত্রিভুজ সূত্রের বিবৃতি লিখে দিব বলেছিলাম, সেখানে আমরা ফিরে আসব। ওকে, তো ফিরে আসার পরে আমাদেরকে প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। যেহেতু আমরা ত্রিভুজ সূত্র পড়ছি, তো আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। ওকে, আমরা একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজ আঁকার পর ধরো এটা হচ্ছে এ বিন্দু, এরপর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এমন আমরা দিকগুলো দিয়ে ফেলতে পারি, রাইট? অথবা আমরা একটা কাজ করি, এটাকে এ ধরে নিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়, এটাকে বি এবং এটাকে সি। ভালো কথা। এবার আমরা একটু অ্যারোগুলা দিয়ে দিব। সো এখানে যদি অ্যারো দিই, প্রথমত হচ্ছে এটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, তারপর এটা বি থেকে সি এর দিকে যাচ্ছে, আর এটা এ থেকে সি এর দিকে যাচ্ছে। ওকে, সো ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে আমাদের পি ভ্যাক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভ্যাক্টর, আর এটা হচ্ছে সেই পি থেকে কিউ ভ্যাক্টর। ঠিক আছে? ওকে, যোগফল ভ্যাক্টরটা। তাহলে আমরা একটা ত্রিভুজের মাধ্যমেও কিন্তু এই ব্যাপারটাকে বর্ণনা করতে পারি। দিন শেষে ত্রিভুজ সূত্র দিয়ে তুমি একটা ত্রিভুজ পাবে, ত্রিভুজ সূত্রে একটা ত্রিভুজ পাবে। তবে সেই ত্রিভুজের মধ্যে তুমি যদি লক্ষ্য করো, সেই ত্রিভুজের দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহু, দুইটা ভেক্টর নির্দেশ করবে। আর ত্রিভুজের তৃতীয় বাহু, শেষ বাহুটা, তৃতীয় বাহুটা ভেক্টর নির্দেশ করবে না, যোগফল নির্দেশ করবে, যোগফল। সো ত্রিভুজের দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করবে, আর তৃতীয় বাহুটা যোগফল নির্দেশ করবে। ত্রিভুজের দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করবে, আর তৃতীয় বাহুটা, থার্ড বাহুটা যোগফল নির্দেশ করবে। সো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। সো আমরা ত্রিভুজ সূত্রটা কীভাবে বলতে পারি? কোনো ত্রিভুজের দুটি বাহু, অথবা সন্নিহিত বলতে পারো। ত্রিভুজের দুটি বাহু অবশ্যই সন্নিহিত, সন্নিহিত মানে পাশাপাশি। তারপরেও চাইলে বলতে পারো কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু দুটি ভেক্টর নির্দেশ করলে, দেখো দুইটা বাহু নির্দেশ করবে দুটো ভেক্টর। তাহলে তৃতীয় বাহুটা কিন্তু আবার ভেক্টর না, তৃতীয় বাহুটা ওই ভেক্টর দ্বয়ের যোগফল নির্দেশ করে। তবে এখানে আরেকটা কথা আছে, ছোট্ট একটা কথা, একটু দেখবে, দেখো একটু এখানে একটু লক্ষ্য করো তো সবাই। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরটা একই দিকে যাচ্ছে, প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরটা একই দিকে যাচ্ছে, প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরটা একই দিকে যাচ্ছে। কিন্তু যোগফল ভেক্টরটা না, দেখো তো, তাহলে হওয়া উচিত ছিল কি যোগফল ভেক্টরটা ওই দিক থেকে ফিরে আসা, যোগফল ভেক্টরটা এইভাবে করে আসা, কিন্তু না, সেটা হচ্ছে না। হচ্ছেটা কি? হচ্ছে এটা যোগফল ভেক্টরটা আবার এদিক থেকে যাচ্ছে, যোগফল ভেক্টরটা আবার এদিক থেকে যাচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আমার ভেক্টরগুলো যেদিকে যাচ্ছে যোগফলটা তার বিপরীতে যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কেন বলো না, এটা কেন হচ্ছে? কারণ আমরা একটা কথা বলেছিলাম, দেখো তো সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে আমরা বলেছিলাম একদম শুরু থেকে একদম শেষ বিন্দুর দিকে, একদম শুরু থেকে একদম শেষ বিন্দুর দিকে। তাহলে আমরা প্রথমে যাওয়া শুরু করেছি, আবার যাচ্ছি, আরও যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। কিন্তু আমরা যোগফল ভেক্টরের ক্ষেত্রে বলছি একদম শুরু থেকে শেষ। তাহলে আমরা যেদিকে যাচ্ছিলাম ওদিকে কিন্তু না, আবার শুরু থেকে শেষ, সেজন্য বিপরীত হয়ে গেল। এখানেও সেম ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, আমরা এখানে সেম ব্যাপারটা লক্ষ্য করছি। ভেক্টরগুলো যেদিকে যোগফলটা তার বিপরীতে, সেই কথাটা আমরা অবশ্যই আমাদের সূত্রের মধ্যে অবশ্যই এটা লিখতে হবে। আমরা চলো ফাইনালি আমরা সূত্রটা লিখে দিই। সূত্রটা কি বলবো? মুখস্থ লিখবো না, আমরা বুঝে বুঝেই লিখবো। সো তুমি বলো, প্রথমে একটা ত্রিভুজের কথা বলতে হবে, একটা ত্রিভুজের কথা না বললে হবে না, তাহলে একটা ত্রিভুজের কথা বলবো। তারপরে কি বলবো? দুইটা বাহু দুইটা ভেক্টর নির্দেশ করবে একই দিকে, এই কথাটা বলবো যে দুটি বাহু একই দিকে দুটো ভেক্টর নির্দেশ করবে। তারপরে বলতে হবে বিপরীত দিকে, তাহলে তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধি নির্দেশ করবে। মুখস্থ না, তুমি বুঝে বুঝে ব্যাপারটা বলো। প্রথমে একটা ত্রিভুজের কথা বলবে, তারপর বলবে দুইটা বাহু একই দিকে দুটো ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধি নির্দেশ করবে। সেটাই আমাদের ত্রিভুজ সূত্রের মূল কথা। আমরা লিখে ফেললাম, সবাই লিখে ফেলো। যখনই বলবে ত্রিভুজ সূত্র বিবৃতি করো, এটার অর্থ হচ্ছে ত্রিভুজ সূত্রটা লিখো। তাহলে আমরা লিখব কোনো ত্রিভুজের, এই কথাটা এইভাবেই লিখতে হবে পরীক্ষায়, কোনোভাবে চেঞ্জ করা যাবে না। কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু
কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু একই ক্রমে সন্নিহিত দুটি বাহু একই ক্রমে শব্দের অর্থ হচ্ছে একই দিকে, একই ক্রমে শব্দের অর্থ হচ্ছে একই দিকে, একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহুটা কোথায়? ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে বলতে বিপরীত দিকে, তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওই ত্রিভুজের যোগফল নির্দেশ করবে। ওকে, ঠিক আছে। সো যোগফলের আরেকটা নাম হচ্ছে লব্ধি। সো অনেক সময় দেখা যাবে লব্ধি লেখা আছে, সো লব্ধি নির্দেশ করবে। লব্ধি বলতে যোগফলটাকেই বোঝায়। ঠিক আছে, সো তোমাদেরকে যেটা লিখে দিয়েছি এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ত্রিভুজ সূত্র। সো পরীক্ষায় যখন তোমাকে বলবে ত্রিভুজ সূত্রটা লিখো, তোমাকে বরাবর এই ব্যাপারটা লিখতে হবে। কোনটা লেখা যাবে না, ওই আমরা যেটা টেকনিক শিখিয়েছিলাম এটা পরীক্ষায় লেখা যাবে না। ইটস নট অ্যাপ্লিকেবল ফর এক্সাম, এটা এক্সামের জন্য না, এটা শুধু তুমি নিজে বোঝার জন্য। এটা হচ্ছে নট ফর এক্সাম, লিখে রাখো, নট ফর এক্সাম। পরীক্ষায় এটা লেখা যাবে না। এটা জাস্ট কিভাবে আমরা করছি সেই ব্যাপারটা। পরীক্ষায় আমরা ত্রিভুজ সূত্র বললে এটা আমরা লিখবো আমাদের এক্সামে বরাবর। আর এটা মুখস্থ করার জিনিস না, এখানে মেইন পয়েন্টগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ত্রিভুজ শব্দটা নিয়ে আসতে হবে, আর একটা হচ্ছে দুইটি বাহু শব্দটা নিয়ে আসতে হবে, দুটি বাহু। এরপর একই দিক থেকে দুটি ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু নিয়ে আসতে হবে, বিপরীত দিক থেকে যোগফল নির্দেশ করবে। সো এই শব্দগুলো নিয়ে আসতে হবে। সো ত্রিভুজের দুটি বাহু একই দিক থেকে দুটো ভেক্টর নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত দিক থেকে তাদের যোগফল নির্দেশ করবে। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে ত্রিভুজ সূত্রটা ভালো মতো? ঠিক আছে। সো এবার আমরা চলে যাব ত্রিভুজ সূত্রের যে গাণিতিক রূপ আছে, ম্যাথমেটিক্যাল রূপ আছে, ম্যাথমেটিক্যাল বলবো না, আমরা গাণিতিক রূপ বলতে পারি। গাণিতিকও বলবো না, আমরা একটু দেখব যে এটাকে একটু জ্যামিতিক পদ্ধতিতে লেখার ট্রাই করি। হ্যাঁ, কিভাবে লিখতে পারি আমরা? ওকে, একটু দেখো। আচ্ছা বলো তো এখানে কি লেখা যাবে? এ থেকে বিতে যাচ্ছে, দেন বি থেকে সিতে যাচ্ছে, আর এ থেকে বি প্লাস বি থেকে সি সমান সমান হচ্ছে এ থেকে সি, কারণ আমরা জানি এই দুটো ফ্যাক্টরকে যোগ করলে এটা পাওয়া যাচ্ছে। এই কথাটা আমরা লিখলাম, এ থেকে বি আর বি থেকে সি সমান সমান এ থেকে সি। তাহলে এ থেকে বি, বি থেকে সি সমান সমান এ থেকে সি, আমরা এই লাইনটা লিখেছি। ওকে, আবার যদি চাও তুমি তাহলে একটা কাজ করতে পারো যে এখান থেকে একটু আরেকটু সামনের দিকেও যাওয়া যাবে। চলো আমরা একটু এখান থেকে একটু সামনের দিকে যাই। ওকে, চলো এখান থেকে একটু সামনের দিকে যাই। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা একটু নতুন করে শুরু করি এখান থেকে। ওকে, সেখান থেকে যদি একটু সামনের দিকে যাই, দেখো এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, আর এটা আমাদের সি পয়েন্ট। এ থেকে বি, বি থেকে সি, আর এ থেকে সি। কতটাকে আমরা লিখেছি ত্রিভুজ সূত্র হতে আমরা পাই এ থেকে বি, বি থেকে সি সমান সমান এ থেকে সি। বলো তো এটা কোথায় থেকে পেয়েছি? এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে পেয়েছি। ত্রিভুজ সূত্র আমাদেরকে এই কথাটা বলে, ত্রিভুজ সূত্র হতে। তারপর আমরা এখানে লিখতে পারি, দেখো এ থেকে সিকে পাশে নিয়ে আসো, তাহলে বলা যায় এ থেকে বি প্লাস বি থেকে সি মাইনাস এ থেকে সি। আমরা জানি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর এখানে জিরো ভেক্টর দিতে হবে। কেন? কারণ এখানে সবই ভেক্টর, কাজে ওইটাও ভেক্টর। জিরো ভেক্টর বলতে শূন্য ভেক্টর বা নাল ভেক্টরকে বোঝাচ্ছি। এরপর আমরা এ থেকে বিকে চেঞ্জ করব না, বি থেকে সিকে চেঞ্জ করব না। এ থেকে সিকে আমরা মাইনাস এ থেকে সি না, মাইনাস এ থেকে সি মানে হচ্ছে উল্টা, মাইনাস এ থেকে সি মানে উল্টা, সি থেকে এ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সি থেকে এ সমান সমান জিরো ভেক্টর। ঠিক আছে, আচ্ছা। সো এটা তার আসলে কি মিন করছে জানো? এটা তার আসলে মিন করছে, তুমি দেখো এ থেকে শুরু করেছি, কিভাবে যাচ্ছি দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এতে চলে এসেছি। আমি আরেকবার ছোট্ট করে ত্রিভুজটা অঙ্কন করি, কেমন? ছোট্ট করে ত্রিভুজটা অঙ্কন করে দেখো তো, এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, সি থেকে এতে ফিরে আসছি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এতে ফিরে আসছি। দেখো না, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এতে ফিরে আসছি। তার মানে আমি একই দিক থেকে আসছি। আমার
হওয়ার কথা ছিল বিপরীত দিক থেকে না। আর যদি আমি এমন করি যে একই দিক থেকে ফিরে আসি আগের জায়গায়, আগের বিন্দুতে। আচ্ছা স্মরণ দিয়ে চিন্তা করো তো, স্মরণ, তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো, তুমি ঘুরে ফিরে ওই জায়গাতেই ফিরে এসেছো। যেখান থেকে যাত্রা শুরু করেছো ঘুরে ফিরে ওই জায়গায় ফিরে এসেছো। তাহলে তোমার স্মরণ কত? তোমার স্মরণ 0, তোমার স্মরণ হচ্ছে 0। তাহলে এটা পুরোটা স্মরণ কিন্তু 0। সেটা কিন্তু দেখো স্মরণ 0, 0 ভেক্টর। তাহলে আমরা ঘুরে ফিরে আগের জায়গায় আসলে 0 ভেক্টর, 0। আমাদের রেজাল্ট কত? 0। অন্যভাবে বলা যায় কিনা বলো তো, দেখো এটা অন্যভাবে বলা যায় কিনা। একটা ত্রিভুজের একটি ত্রিভুজের 3টা বাহু যদি একই দিকে থাকে, তাহলে তাদের যোগফল 0, তাদের ভেক্টর যোগফল 0। সেই কথাটাকে আমরা লিখতে পারি, এই কথাটাকে আমরা এখন লিখব। সো দেখো এই কথাটাকে আমরা এখন লিখব সুন্দর করে। ওকে, আচ্ছা। সো কথাটাকে আমরা লিখবো একটা অনুসিদ্ধান্ত হিসেবে। কি হিসেবে? একটা অনুসিদ্ধান্ত হিসেবে। সবাই লেখো, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। লেখো সবাই, ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। সো ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত হিসেবে আমরা লিখতে পারি ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে, ত্রিভুজের 3টি বাহু অর্থাৎ ত্রিভুজের 3টা বাহুই যদি একই দিকে থাকে, ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে, একই ক্রমে শব্দের অর্থ কি? একই দিক থেকে। সো একই ক্রমে 3টি ভেক্টর নির্দেশ করলে, 3টি ভেক্টর একই ক্রমে 3টি ভেক্টর নির্দেশ করলে তাদের ভেক্টর যোগফল 0 নির্দেশ করলে তাদের ভেক্টর যোগফল, অর্থাৎ তাদের ভেক্টর যোগফলটা 0, তাদের ভেক্টর যোগফল বা লব্ধি সেটা হচ্ছে 0 অথবা 0 ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। আমরা বলতে পারি এটাকে ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। সেটা কি? যদি আমরা কোনো একটা ত্রিভুজের 3টা বাহুকে একই দিক থেকে রাখি তাহলে সেটার যোগফলটা 0 হবে। এটা অনেক সময় আমাদেরকে অনুধাবনমূলক প্রশ্নে প্রমাণ করে দেখাতে বলে। সো অনুধাবনমূলক প্রশ্নে যখন এটা আসবে তোমাদেরকে কয়েকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে। প্রথমত তোমরা এই চিত্রটা আঁকবে, এই চিত্র থেকে তুমি এই জিনিসটা লিখবে, লেখার পরে এই চিত্রটা আবার এঁকে দেখাবে এবং এই কথাটা লিখে দিবে। সো পরীক্ষায় যদি তোমাকে অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বরের জন্য বলে যে ত্রিভুজের 3টি বাহু একই দিকে থাকলে তাদের যোগফলটা 0, তাহলে তুমি এই জিনিসটা লিখে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা একটু প্র্যাকটিস করব, তোমরা সবাই একটু প্র্যাকটিসে যাও। আমরা এতক্ষণ ধরে যা যা পড়িয়েছি ত্রিভুজ সূত্র, সেটার উপর কেমন প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটা একটু আমরা দেখব। তাহলে চলো আমরা একটু দেখে আসি কেমন প্রশ্ন আসতে পারে। সো ত্রিভুজ সূত্রের উপরে ধরো তোমাকে 2টো ভেক্টর এভাবে দিয়ে দিবে এবং ধরো নামও দিয়ে দিল, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তারপর তোমাকে বলবে এই ভেক্টরগুলোকে যোগ করে দেখাও। তা তুমি কিভাবে করবে? প্রথমত আমরা জানি এই ভেক্টরটাকে প্রথমত আমাদেরকে কি করতে হবে। সো দেখি তোমরা একটু নিজেরা করো তো, এরপর আমি অ্যান্সার দেখাবো, অ্যান্সারটা মিলিয়ে নিবে। সো তোমাকে 2টো ভেক্টরকে যোগ করে দেখাতে হবে, একে দেখাতে হবে। তাহলে আমাদের একটা ভেক্টর আছে, প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে একেবারে স্কেল দিয়ে চাঁদা দিয়ে মেপে মেপে করতে হবে না, স্কেল বা চাঁদা দিয়ে মেপে মেপে করতে হবে না, চোখের আন্দাজে করলেই হবে, চোখের আন্দাজে। তাহলে দেখো আমার এখানে একটা ভেক্টর আছে, আমি এই ভেক্টরটাকে চোখের আন্দাজে এটুকু করে আঁকলাম। ওকে, ঠিক আছে, এটা একটু লম্বা, আমিও লম্বা করে আঁকলাম এ ভেক্টর। এবার প্রথম ভেক্টরের মাথায়, মানে ঠিক মাথায় দ্বিতীয় ভেক্টরটা লেজ বসাবো। সো দ্বিতীয় ভেক্টরটা এইভাবে করে আছে, আমি এইভাবে করে নিয়ে আসলাম। সো দ্বিতীয় ভেক্টরটার সমান্তরাল করে আমি আঁকলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় ভেক্টর বি। দেখো প্রথম ভেক্টরটা একটু বেশি লম্বা, অর্থাৎ প্রথম ভেক্টরের মানটা বেশি, দ্বিতীয় ভেক্টরটা ছোট, তাই আমি প্রথম ভেক্টরটাকে বড় করে এঁকেছি, দ্বিতীয় ভেক্টরটাকে ছোট করে এঁকেছি। এখন আমার যোগফল ভেক্টরটা হবে একদম শুরু থেকে একদম শেষের দিকে। সো একদম শুরুর বিন্দু হচ্ছে এটা, একদম শেষের বিন্দু হচ্ছে এটা। সো আমি শুরু থেকে শেষের দিকে যোগ করে দিব, এটা হবে আমার যোগফল ভেক্টর। ওকে, সো এটা হচ্ছে আমাদের যোগফল ভেক্টর, এটা সেটা হচ্ছে এ যোগ বি। সো দেখো তো তোমাদের ঠিক আছে কিনা অ্যান্সারটা। সো এইভাবে করে তোমাদেরকে আঁকতে হবে। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, এবং তোমাকে হয়তো পরীক্ষায় এঁকে দেখাতে বলবে যোগফলটা, তখন তুমি এভাবে এঁকে দেখাবে। এভাবে করে আমরা ত্রিভুজ সূত্রটা করতে পারি। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে।
সো চলো আমরা আরেকটা প্র্যাকটিসে তার আগে অ্যান্সারটা দেখে নিই। এই যে দেখো অ্যান্সারটা বরাবর এটাই। সো এটাই হচ্ছে আমাদের সেই যোগফল ভেক্টরটা এ বি। বোঝা গেল? সো দেখেছো, এটা হচ্ছে হলুদ কালার যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো আমাদের প্র্যাকটিস 1 গেল। এবার তোমরা একটু প্র্যাকটিস 2টা একটু দেখো। সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস 2। দেখি তোমরা এই দুটা ভেক্টর যোগ করো তো, তোমরা নিজেরা করো, তারপর আমি অ্যান্সার দেখাবো, অ্যান্সারের সাথে মিলিয়ে নিবে। দেখি তোমরা একটু এই দুটো ভেক্টরকে যোগ করে দেখাও। সো এই দুটো ভেক্টরকে যোগ করলে কি হবে? সেই দুটো ভেক্টরকে যোগ করলে যেটা হবে, এটাকে ধরো তুমি নাম দাও পি ভেক্টর, এটাকে নাম দাও কিউ ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যোগ করে এখানে দেখাতে হবে। তো আমাদের প্রথম কাজ কি বলো তো? আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম যে ভেক্টরটা আছে সেটা যেভাবে আছে সেভাবে নিয়ে আসা। সেই ভেক্টরটাকে কিভাবে নিয়ে আসতে পারি? খুবই সিম্পল একটা কাজ করতে হবে। দেখো ভেক্টরটা কিন্তু নিচের দিকে আছে, সো আমি ওইভাবে করে আঁকলাম নিচের দিকে করে। হ্যাঁ, একদম বরাবর ঠিক একুরেট হবে না, কাছাকাছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। এবং প্রথম ভেক্টর আঁকার পর প্রথম ভেক্টরের মাথায়, মানে যেখানে তীর আছে, দ্বিতীয় ভেক্টরের লেজ বসাতে হবে। মানে দ্বিতীয় ভেক্টরটাকে বসাতে হবে যেভাবে আছে এভাবে সমান্তরাল করে এই যে নিয়ে আসলাম। তাহলে দ্বিতীয় ভেক্টরকে আমি বসিয়ে দিলাম। সেক্ষেত্রে প্রথম ভেক্টরটা একটু বেশি লম্বা, দ্বিতীয় ভেক্টরটা তার চেয়ে একটু কম। ওকে, তাহলে আমি এভাবে করে মেনটেন করলাম। প্রথম ভেক্টরকে একটু বেশি লম্বা রাখলাম, দ্বিতীয় ভেক্টরটাকে একটু কম রেখেছি। ওকে, তো এরপর তাহলে আমাদের যোগফল ভেক্টরটা হবে কি? একদম শুরু থেকে একদম শেষ বিন্দুর যোগফলটা হবে যোগফল ভেক্টর। সেটা হচ্ছে আমাদের যোগফল ভেক্টর। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগ হচ্ছে এটা। বুঝা গেল? ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস 2। নেক্সট চলো আরেকটা আমরা এটার অ্যান্সারটা দেখে ফেলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ত্রিভুজ সূত্রকে অ্যাপ্লাই করবো। সে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি এটা। আর দিকটা একটু মেনটেন করতে হবে, উল্টা দিকে এঁকে ফেললে হবে না, শুরু থেকে শেষের দিকে। ঠিক আছে? আচ্ছা, দেখি এবার প্র্যাকটিস 3 তোমরা করো তো দেখি এটা কি হবে বলো তো। প্র্যাকটিস 3 তোমরা নিজেরাই অঙ্কন করো, আমি সময় দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্র্যাকটিস 3টা অঙ্কন করে আমাকে দেখাও। তাহলে কি হবে এই ক্ষেত্রে? প্র্যাকটিস 3টা একটু অঙ্কন করে দেখাও। ওকে, কি হতে পারে বলো তো এটা? প্রথম ভেক্টরটা আঁকবো, তার মাথায় অনেকে ভুলে লেজের মধ্যে বসাই দিচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা বাসায় কি করছো। হ্যাঁ, বাসায় কি করছো সবই দেখা যাচ্ছে। সেই জন্য কি করতে হবে? ভুল করা যাবে না। দেখো তোমাদের অনেকে মাথায় না বসিয়ে লেজের মধ্যে বসাই দিছো। লেজের মধ্যে বসাই দিলে কিন্তু হবে না রে বাবা, মাথার মধ্যে লেজকে বসাতে হবে। তাহলে কি করব? প্রথমে প্রথম ভেক্টর আমরা এটাকে নিয়ে আসি। ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা আমাদের বি ভেক্টর। সো আমরা প্রথম ভেক্টরটাকে নিয়ে আসি। চলো, সেই যে প্রথম ভেক্টর আছে এটাকে আমরা এইভাবে করে আঁকলাম, সো নিচের দিকে। আচ্ছা, এবার এ জায়গায় যারা করছো এভাবে করে হবে না। কেন হবে না? দুইটা লেজকে তুমি এক জায়গায় করে ফেলেছো, হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের মাথায়, এই যে মাথায়, এই মাথায় বসাতে হবে। কোথায়? মাথায়। দ্বিতীয় ভেক্টরটা কিভাবে আছে? এইভাবে করে আছে, এই যে। সেইভাবে করে নিয়ে আসো, বসাও। তাহলে দ্বিতীয় ভেক্টরকে বসালাম, এই যে দ্বিতীয় ভেক্টর। তাহলে এটা প্রথম ভেক্টর আর এটা দ্বিতীয় ভেক্টর। দেখো প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের বসিয়ে দিলাম। তাহলে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত ভেক্টরটাকে যদি যোগ করে দিই তাহলে সেটা হবে আমাদের যোগফল ভেক্টর। শুরু থেকে এটা একদম স্ট্রেট হয়েছে, অতটা স্ট্রেট হবে না। কেন? কারণ আমাদের এই ভেক্টরটা একটু লম্বা বেশি আর এই ভেক্টরটা একটু খাটো। সো যার কারণে আমার যোগফলটা হবে এই যে এই জায়গা থেকে এই জায়গা, এইভাবে করে আসবে। সেটা হচ্ছে আমার যোগফল ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ যোগ বি ভেক্টর। ত্রিভুজ সূত্র থাকলে তোমাকে হয়তো এভাবে একে দেখাতে হবে, সেইভাবে একে দেখাবো, এই আর কি। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। সো আমরা মোটামুটি ত্রিভুজ সূত্রের ব্যাপারটা দেখেছি। আমরা অ্যান্সারটা দেখি। ও আচ্ছা, এটা অ্যান্সারটা এমন হলো কেন বলো তো? এখানে একটু ভুল এসেছে। কারণ হচ্ছে তোমার এটা প্রথম ভেক্টর দুটো লেজ এক জায়গায় হয়ে গেছে। তাহলে কি এটা হবে? এটা হবে না। এটা কোন দিকে হবে? এটা হচ্ছে সঠিকটা। সো এটা অ্যান্সারটা ভুল আছে। যাই হোক, সমস্যা নেই, আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই স্লাইডটা বাদ করে দিলাম, এটা লাগবে না। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই আর কি। আগামী ক্লাস আমরা বহুভুজ সূত্রটা দেখব। আজকে আমরা ত্রিভুজ সূত্রটা দেখেছি ভালো মতো। যেই পড়াটা তুমি পড়বে একটু আস্তে আস্তে পড়ো, সমস্যা নাই। এখনও তোমরা এইচএসসি 26 ব্যাচে এখনও কেবল শুরু।
একটা কথা মনে রাখবে, যেটা তুমি আজকে পড়ছো সেটা যদি তোমার আবার পড়তে হয়, পড়ছো ভুলে যাচ্ছ এমন যদি হয়, তাহলে এটা বড় লস, এটা বড় ওয়েস্ট অফ টাইম। সেই জন্য তুমি যেই পড়াটা পড়ছো সেটা এমনভাবে পড়ো এবং এমনভাবে নোট করে ফেলো যেন সেটা তোমার আবার পড়তে না হয়, এই পড়াটা ফরএভার হয়ে যায়। তাহলে তোমার টাইমটা সেভ হবে, তোমার অনেক লাভ হবে। দেখো, তুমি আস্তে আস্তে পড়ো, সমস্যা নাই, কিন্তু পিছিয়ে যেতে হবে না। তুমি আস্তে আস্তে পড়ো, হ্যাঁ ঠিক আছে, তুমি একটু স্লো, তোমার একটু সময় বেশি লাগছে, কিন্তু তুমি যেটা পড়ছো ভালো মতো পড়ছো না, তোমাকে এটা আর পড়তে হবে না। আরেকজন খুব তাড়াহুড়া করে শেষ করলো, সবই ভুলে গেল, তাকে আবার সব পড়তে হবে। কি লাভ হলো? তাড়াহুড়া করে শেষ করছে, সবই ভুলে গেছে, কোনো লাভ নেই। আমি তোমাদেরকে বলবো, যেটা পড়বে ভালো মতো পড়বে, যেন এটা আর পড়তে না হয়, এবং যেটা পড়বে সাথে সাথে নোট করে ফেলবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যারা নোট করছো না, তোমরা যারা নোট করছো না ধরা খাবে। নোট না করলে দেখবা আজকে যা পড়ছি 1 সপ্তাহ পর সেটা ভুলে গেছি, 2 সপ্তাহ পর সেটা অগোছালো হয়ে গেছে, সেটা আর গোছানো নেই। সব কিছু নোট করে ফেলবে যাতে তোমার গোছানো থাকে, পরবর্তীতে নোট খাতা দেখলে যেন মনে পড়ে যায় যে কি পড়েছিলাম সেটা। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।